আমরা দুপুরে আপনাদের সাথে কথা বলতে আসতে পারিনি, কারণ তখনও পর্যন্ত আমরা গতকালকের অবশিষ্ট অংশ নিয়ে আলাপ আলোচনায় ছিলাম। নতুন কোনো এজেন্ডা শুরু করতে তখনও পর্যন্ত পারা যায়নি। আজকে প্রায় 4টা বেজে গেছে ওই আলোচনা শেষ করতে। 4টার পরে নতুন এজেন্ডা আজকে যেগুলো তালিকাভুক্ত ছিল তার একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিগত 3 দিন যে আলোচনাগুলো করেছি, আমার মনে হয় ঐকমত্য কমিশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট প্রফেসর আলী রিয়াজ সাহেব আপনাদেরকে ব্রিফ করেছেন আজকে, অথবা আজকের আলোচনা ব্রিফ করেছেন, আমি ঠিক জানি না। 17 তারিখে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল 70 অনুচ্ছেদ আর জাতীয় সংসদের স্থায়ী কমিটি সমূহের সভাপতি, নারী আসন সংক্রান্ত এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আর চিফ জাস্টিস নিয়োগ সংক্রান্ত। মানে 17 তারিখে আমাদের আলোচনার বিষয়বস্তু অনেক ছিল এবং আলোচনাও হয়েছে অনেক, তবে সিদ্ধান্ত সবগুলো আমরা এক জায়গায় আসতে পারিনি। শুধু 70 অনুচ্ছেদ সম্পর্কে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পেরেছিলাম, ঐকমত্য কমিশনও জানিয়েছে, সেটা আপনারা জানেন। আজকে আমি এগুলো পুনরুল্লেখ করব না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। স্থায়ী কমিটি সংক্রান্ত একটা অগ্রগতি হয়েছিল, সেটাও আপনারা জানেন। আমরা ওই দিন আমাদের পক্ষ থেকেও জানিয়েছি। নারী আসন, দ্বিকক্ষ বিশিষ্ট বিষয় এবং পার্লামেন্টের বিষয় আর চিফ জাস্টিস নিয়োগের বিষয় সংক্রান্ত বিষয়গুলো আরও অধিকতর আলোচনার জন্য রেখেছিলেন। যে পর্যায়ে এসছে সেটা আগামী সপ্তাহের যে কোনো দিনে আলোচনা হবে বলে আমাদের জন্য এটা এইভাবেই নির্ধারিত হয়েছে। 18 তারিখে যে সমস্ত আলোচনা হয়েছিল তার মধ্যে গতকালকে যেটা এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল সম্পর্কে, সেইটা কোনো আলোচনায় কোনো পর্যায়ে এখনো পর্যন্ত যাওয়া যায়নি, সেটাও পেন্ডিং রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কালকে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে যেহেতু এটা বিকালে আলোচনা হয়েছিল, সেই আলোচনা সমাপ্ত হয়নি। এটা আজকের দিনের প্রথম এজেন্ডা হিসাবে, অবশিষ্ট অংশ হিসাবে আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনা মধ্যাহ্নভোজের পরেও কন্টিনিউ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা নিষ্পত্তি হয় না। এই কারণে যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাষ্ট্রপতির ক্ষমতা কী হবে এবং রাষ্ট্রপতির কি কি বিষয়ে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে সেই ইলেকটোরাল কলেজ সংক্রান্ত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সদস্যগণ, নারী আসনের সদস্যগণ আর জাতীয় সংসদের সদস্যগণ নিয়ে ইলেকটোরাল কলেজ হবে কিনা, তাদের ব্যালটে তাদের ভোটটা গোপন ব্যালটের মাধ্যমে হবে কিনা এবং ইলেকটোরাল কলেজের মধ্যে আরও বিস্তৃত হবে কিনা, যে আইডিয়াগুলো নিয়ে আলোচনা হয়েছে, তাতে করে এই আলোচনাও এসছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ইলেক্টেড প্রতিনিধিগণ, পৌরসভা, সিটি কর্পোরেশন সহ জেলা পরিষদ সহ তারা এখানে ভোটার হবেন কিনা, এই আলোচনা ওখানে এসছে। তো বিভিন্ন রকমের মতভেদের কারণে রাষ্ট্রপতির ইলেকটোরাল কলেজ সম্পর্কে যেহেতু সিদ্ধান্ত আসা যায়নি, সেটাও পরবর্তীতে আলোচনার জন্য পেন্ডিং রাখা হয়েছে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনাটা আজকে আবার এই জন্যই শুরু করতে চেয়েছেন, ওনারা শুরু করেছেন যে ইলেকটোরাল কলেজ যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে হয়, আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হচ্ছে কিনা, হলে কত সদস্য হবে, তার নির্বাচন পদ্ধতি কী হবে, সদস্য সংখ্যা, এগুলো নির্ধারণ হওয়া উচিত। এই আলোচনাটা ওনারা এনেছেন, সেটাও এখনো পর্যন্ত কোনো জায়গায় আমরা আসতে পারিনি, আলোচনাটা চলছে। আর জেলা সমন্বয় কাউন্সিল সম্পর্কে যে আলোচনাটা গতকালকে ছিল, এটারও অগ্রগতি হয়নি। আজকের যে এজেন্ডাগুলো প্রথমে এজেন্ডা ফিক্স করা হয়েছিল, তার মধ্যে প্রথম এজেন্ডা ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনা। সে প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনাটা আজকের 1 নম্বর এজেন্ডা থাকলেও আলোচনাটা শুরু হয়েছে বলতে গেলে 4:30টার পরে। তো সেই জন্য সেই আলোচনাটা আরও বিস্তারিত আলোচনার জন্য পরবর্তী রোববারে অথবা তারপরে আলোচনা হবে। এই বিষয়টা এইভাবেই সিদ্ধান্ত হয়েছে এবং রোববারের আলোচনার জন্য
অন্যান্য যেগুলো বিষয়গুলো পেন্ডিং ছিল সেই পেন্ডিং বিষয়গুলো রাখবেন বলে ওনারা বলেছেন। তার মধ্যে নারী আসন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অথবা চিফ জাস্টিসের বিষয়টা এবং রাষ্ট্রপতি নির্বাচন ইত্যাদি এগুলো হয়তো রবিবারে হবে। নতুন কোনো এজেন্ডা সেদিন অন্তর্ভুক্ত হবে কিনা এখনো আমরা জানি না। যাই হোক, আজকের আলোচনার ভিত্তিতে আমার মনে হয় আপনারা প্রশ্ন না করলে আমার পক্ষে বেশি বলার কিছু বিএনপির নেই। অবস্থান কি এই রাষ্ট্রপতি বিএনপি কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন চায়, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় রাষ্ট্রপতি কিনা, নির্বাচনের বিষয়ে আমাদের দলীয় অবস্থান সংস্কার কমিশনে যেভাবে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম এবং পরবর্তীতে আলোচনা হয়েছে তা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন। আপনারা যদি দয়া করে একটু আলাপ কমানো, সেই হিসাবে আমাদের প্রস্তাব আছে। তবে সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, তারপরে মহিলা আসন যদি 100তে উন্নীত হয়, বর্তমানে 50 আছে, সেই সদস্যগণ তাহলে 400। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয় সেটার নাম সিনেট দেয়া হয়েছে, পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না। তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এখানে একটি আইডিয়া এসছে যে তাদের ভোটটা কি ওপেন হবে নাকি গোপন হবে। তা একটা পপুলার মতামত এখানে উঠে এসছে, তা হচ্ছে গোপন ব্যালটে হওয়া উচিত। তা আমি আমাদের দলের অবস্থান এবং কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন নিয়ে যে কথাগুলো ওখানে বলেছি আপনাদের সামনে বলতে পারি। যেহেতু আর্টিকেল 70-তে আমরা ওপেন করে দিয়েছি, কয়েকটা বিষয় বাদে বাকি সব বিষয় পার্লামেন্টের সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, দলের বিপক্ষেও আলোচনা করতে পারবেন, অবস্থান নিতে পারবেন। সেখানে আমাদের 4টা বিষয় আছে। একটা হচ্ছে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এই বিষয়গুলো বাদ দিলে বাকি সর্ব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন। তাহলে এই ক্ষেত্রেও তো সংসদ সদস্যগণ স্বাধীন। তো সুতরাং এই স্বাধীনতা ভোগ করে যদি সবাই একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসে যে গোপনীয় ব্যালটের মধ্য দিয়ে এই 500 সদস্যের ইলেকট্রাল কলেজের সবাই সংসদ সদস্যগণ বুদ্ধা হাউসের তারা যদি গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন, সেখানে স্বচ্ছতা, নিরপেক্ষতা সবকিছু বজায় হবে বলে আমরা মনে করি। তবে সেটা সিদ্ধান্তের বিষয় এবং এই সিদ্ধান্তটা আমাকে আমার দলের পক্ষ থেকেও অনুমোদন নিয়ে আসতে হবে। যদিও কনস্টিটিউশনালি এটা মোটামুটি একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তের মতো হয়ে যায়, যেহেতু আমাদের আর্টিকেল 70-তে এটা ওপেন করা আছে। এটা হচ্ছে আমাদের অবস্থা। আর পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে বিএনপির মত কি? পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই সিদ্ধান্তটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে, সেটা আরও আলোচনার দাবি রাখে। তখন যদি একটা পর্যায়ে দাঁড়ায়, যেমন আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমরা উভয় কক্ষে 2/3 ভোটের মধ্য দিয়ে কনস্টিটিউশন সংশোধনের প্রস্তাব আমরা রেখেছি এবং সেটা অনেক দলের পক্ষ থেকে আছে, রিটেন আমরা দিয়েছি এবং সংস্কার কমিশনের পক্ষ থেকে আছে। কিন্তু যদি পিআর পদ্ধতিতে আপার হাউসে সদস্যগণ নির্বাচিত হন, তাহলে দেখা যাবে এখানে 2/3 মেজরিটি পাওয়া তো বহুত দূরের কথা, 50% মেজরিটিও কেউ পাবে না। কারণ আমাদের ইতিহাসে, সংসদ নির্বাচনের ইতিহাসে, আমাদের পলিটিক্যাল কালচারে সব কিছু অ্যানালাইসিস করে দেখা যায় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে কোনো দল সর্বোচ্চ 40, 41, 42 জোট সহ এর বেশি পায়নি। যদি পপুলার ভোটে 50% ভোট কোনো দল না পায় বা জোট না পায়, তাহলে উচ্চ কক্ষে এই পিআর পদ্ধতি অনুসরণ করা হলে তারা অর্ধেক আসনও পাবে না। আর যদি আমরা জেনারেল বিল পাশ করতেও চাই, সেই ক্ষেত্রেও এই অর্ধেক মেজরিটি আমাদের লাগবে। আর যদি সংবিধান সংশোধন করতে চাই, 2/3 মেজরিটি উভয় হাউসে লাগবে। এই সমস্ত সাবজেক্ট টু দি কন্ডিশন দ্যাট এগুলো সব লাগাতে হবে। সেই ক্ষেত্রে
যদি আপার হাউসে সংবিধান সংশোধন বিল এবং জেনারেল বিল পাশ করার ক্ষেত্রে যদি কন্ডিশনস এরকম হয় যে জেনারেল মেজরিটিতে হবে বা তার চাইতে কম ভোটে হবে, তখন কিছু কিছু বিষয়ে আলোচনায় আসবে, বাট এটা আমার দলীয় অবস্থান নয়। এই সমস্ত ক্ষেত্রে বিবেচনায় আমরা বলেছি যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচনটা বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না। তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা প্রস্তাব এই জন্যই দিয়েছিলাম যে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী সহ দেশের বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে, যাদের চিন্তাধারা, যাদের কন্ট্রিবিউশন জাতিকে, আমাদের জাতি গঠনে এনরিচড করবে বা যাদের কন্ট্রিবিউশন থাকা উচিত, তাদেরকে এখানে প্রতিনিধিত্ব আকারে অ্যাকোমোডেট করার জন্যেই আমরা এটি বিবেচনা করেছিলাম। এবং আমরা এখানে সরাসরি ভোটের কথাও কিন্তু এই পার্লামেন্ট গঠনের ক্ষেত্রে, আপার হাউসের ক্ষেত্রে বলি নাই। তো সর্বদিক বিবেচনায় আমরা মনে করি পিআর পদ্ধতিটা এখানে সঠিক হবে না। প্রধানমন্ত্রী রিয়াদ নিয়ে আলোচনা হয়েছে আজকে, সেখানে আপনাদের অবস্থান কি ছিল? যদি আপার হাউস ক্লিয়ার না হয় তাহলে বোথ হাউসের স্ট্রেংথ সেম থাকবে। আপনি এখানে 50% আসন পেলে ওখানে 50%, এখানে 70% পেলে ওখানে 70%। তাহলে আসলে আপার হাউসের দরকার কি? আর যেটা বলতেছেন যে বুদ্ধিজীবীদের ইনকর্পোরেট করা, এই ক্ষেত্রে ভারতের যে রাজ্যসভার এক্সপিরিয়েন্স, সেখানে রাষ্ট্রপতির হাতে 12 জন আছে, উনি 12 জন দিতে পারেন যাদের কোনো ভোটাধিকার নেই। তো আপনি যদি সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি তাদের যদি আনেন, তাদের যদি ভোটাধিকার দেন, তাহলে তো এই আপার হাউস করা কি আসলে ইফেক্টিভ কিছু হবে কিনা? আপার হাউসে ভোটাধিকার থাকবে কিনা, অথবা কত জেনারেল বিল পাশ করার ক্ষেত্রে কত পার্সেন্ট ভোটাধিকার হবে, অথবা পার্লামেন্টে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোন মেজরিটিতে যাবে, এগুলো সব কিছুই এখন আন্ডার ডিসকাশন। এখন এই বিষয়ে আমি কোনো কথা ফাইনালি বলতে পারবো না। আমাদের 31 দফার বর্ণনা মধ্যে আমরা যে প্রস্তাবটা দিয়েছি তাতে হলো যে দেশের বিশিষ্ট নাগরিক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, ক্রীড়াবিদ এবং বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে, যাদের অবদান আছে, তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে, তাদের কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে জাতি উপকৃত হবে এবং ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে তাদের সংশ্লিষ্ট করা দরকার। এই আইডিয়া থেকে আমরা দ্বিতীয় কক্ষের প্রস্তাবটা আমরা করেছি। একই সাথে যেটা আপনি অন্য একটি দেশের রেফারেন্স দিয়ে বললেন, তাদের স্টেটটা হচ্ছে কান্ট্রি, আমি নাম বলবো না, ইউনিয়ন অফ স্টেটস, যে হচ্ছে এটা একটা ইউনিয়ন অফ স্টেটস, প্রভিন্সের, ওইখানে ফেডারেল টাইপ অফ, এটা কান্ট্রি, ওখানে ফেডারেল টাইপ অফ গভর্নমেন্ট। সেই চেতনার সাথে আমাদের ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট যায় না। আমাদের কনস্টিটিউশন স্টার্টস উইথ সেকশন আর্টিকেল 1, দিস ইজ রিপাবলিক। আমাদের হচ্ছে যে বাংলাদেশ ইজ এ রিপাবলিক অফ কি ডেমোক্রেটিক, এটা না, সরি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোভারেইন একটা ইউনিটারি রিপাবলিক। এই কথাটা আর্টিকেল 1-এ বলা আছে। তার মানে আমরা হচ্ছি যে বাংলাদেশ এটা ইউনিটারি টাইপ, ইন্ডিপেন্ডেন্ট এবং সোভারেইন রিপাবলিক এখানে বলা আছে। তো সেটার সাথে যারা ইউনিয়ন অফ স্টেটস হিসাবে, হ্যাঁ, সরি আছে, কিন্তু তাদের ইনস্টেন্সগুলো আমরা এখানে আনিনি, কারণ তাদের যে সোশ্যাল যে হিস্ট্রি, তাদের যে পার্লামেন্টারি হিস্ট্রি, তাদের দেশের যে ইকোনমিক স্ট্রেংথ এবং তাদের দেশের যে কালচার, তার সাথে আমাদের পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল সোশ্যাল কালচার এবং আমাদের পলিটিক্যাল ইকোনমিক স্ট্রেংথ কোনো কিছু ম্যাচিং করে না। সেই জায়গায় না যে যদি আমরা বাকি অনেক বিষয়ের ক্ষেত্রে যদি সেই স্ট্যান্ডার্ডটা যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা হবে না। এখন আমরা যদি ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করি পার্লামেন্টের সিস্টেমে, আমরা মনে করি না যে পার্লামেন্টের সেই স্থায়িত্ব বা সেই পার্লামেন্টের কালচারের স্ট্রেংথ এবং সেই হিস্ট্রি তাদের মতো এখনও আমাদের সমান হয়েছে। সুতরাং আমাদেরকে আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের সোশ্যাল স্ট্যাটাস এবং আমাদের পলিটিক্যাল হিস্ট্রি
এবং আমাদের জাতির অবস্থান সবকিছু মিলে আমাদের চিন্তা করতে হবে। আমি এখানে আর প্রশ্ন আপনার নাম না, ওটা এখানে কে বলছিলেন? প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে আপনাদের অবস্থানটা জানতে চাই। আরো অনেকে কথা বলবেন। প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে অবস্থানটা একটু জানতে চাই। আপার হাউস পিয়ার থাকতো যদি আপার হাউস পিয়ার থাকতো তাহলে কি প্রধানমন্ত্রী তো হইতো না। সরি, আমি কোয়েশ্চেন শুনতে পাচ্ছি না। প্রধানমন্ত্রী মেয়াদ আমি ওকে একটু অ্যাটেন্ড করি, এরপরে প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক প্রস্তাব আমাদের 31 দফাতে ছিল, আছে। আমরা লিখিত প্রস্তাবও তা দিয়েছি যে কোনো ব্যক্তি নট মোর দ্যান 2 কনসিকিউটিভ টার্মস প্রধানমন্ত্রী হতে পারবেন এভাবে বলা আছে। অর্থাৎ 2 মেয়াদ পর পর 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন না। তো এইখানে অনেক রকমের ইন্টারপ্রিটেশন আছে, আমি সেই ইন্টারপ্রিটেশনে যাব না, কারণ এখানে আইনি বিষয়ও আছে, আলোচনার বিষয়ও আছে। এখন যদি আমি আজকে এগুলো ওপেন করি তাহলে পরে ডিসকাশনের জন্য আমাদের একটু অসুবিধা হবে। সবাই সব দল এবং সব স্টেক হোল্ডার মতামত দিচ্ছে, আসুক, আলোচনায় আসুক, আমরা হয়তো একটা জায়গায় আসতে পারবো। তবে আমরা এখানেই যদি মনে করি যে স্বৈরাচার উৎপাদনের জায়গা বা ফেসিজমের উৎপাদনের জায়গাটা আমরা বন্ধ করতে চাই, তাহলে একই সাথে আরও অনেক বিষয় কিন্তু অ্যাড্রেস করতে হবে। তাহলে এনসিসির ফরমেশন লাগে না, তাহলে আরও অনেক কিছু লাগে না, তাহলে পিআরও লাগে না, আরও অনেক বিষয় লাগে না। কিন্তু আমরা পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আমরা বলেছি সমস্ত অর্গানগুলোর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে। আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোকে আমরা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে, তাহলে অনেক কিছুই লাগে না। আর এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি, সেটাও একটা বিষয় থাকবে, যাতে পার্লামেন্টারি ফুয়েরার অথবা কনস্টিটিউশনাল যে কোনো এখন একতন্ত্র প্রতিষ্ঠা না হয়, কন্টিনিউটি না থাকে, সেটা অবশ্যই মাথায় রাখার বিষয়। কিন্তু এটার সাথে আরও অনেক বিষয় জড়িত আছে, সবগুলো একসাথে রিড করতে হবে। শুধু এইখানে এক্সিকিউটিভকে আমরা একদম ভেরি লিমিটেড করে দিলাম, অন্যান্য জায়গাগুলোকে স্ট্রেংথেন করলাম এবং এক্সিকিউটিভ ফাংশন করতে পারলো না, এনসিজি গঠনের মধ্যে দিয়ে তার ক্ষমতা খর্ব করা হবে। এগুলো সব যদি একসাথে রেড উইথ আমরা না করি, তাহলে জিনিসগুলো একসাথে সমাধান হবে না। আমরা আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় আসতে পারবো বলে আশা করি। আরো অনেকে কথা বলবেন। কি বলতে যাচ্ছেন? আচ্ছা, সবগুলো একসাথে নাকি? শর্ট করে করবা। আমি এই প্রশ্নটা উত্তর দিয়েছি, তখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল না। তখন যদি প্রপোর্শনেট আইডিয়াটা লোয়ার হাউসের জন্য প্রযোজ্য থাকতো, তাহলে পরে এটা লোয়ার হাউসের জন্য প্রযোজ্য হতো। দ্যাট মিনস যদি কেউ 40% ভোট পায় ম্যাক্সিমাম, তখন সে পার্লামেন্টে সিট পাবে 120টা তখনকার সময়ে, তাহলে অ্যামেন্ডমেন্ট হতো না। এখন একই আইডিয়াটা যদি আপার হাউসের ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য 2/3 মেজরিটি রাখি, জীবনেও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে না। আর কনস্টিটিউশন তো কোনো ধর্মগ্রন্থ নয়, এটা 10-20 বছর পরে, 25 বছর পরে সমাজের একটা চাহিদা থাকতে পারে, সেই ক্ষেত্রে যেতে হবে। আর এখন পিআর পদ্ধতিটা আপার হাউসের ক্ষেত্রে কোয়েশ্চেন করা হচ্ছে, নট ফর দি লোয়ার হাউস। অবশ্য এটা পঞ্চদশ সংশোধন, এটা ইট ইজ অল অ্যাবাউট লোয়ার হাউস, এবং ওখানে পিআর পদ্ধতি ছিল না লোয়ার হাউসে। জব প্লিজ। আপনারা এই যে 500 সদস্যের আপার হাউস এবং লোয়ার হাউসে 500 সদস্যদের ভোটে বিদ্যমান মানে পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করেন, এটা একটু রিপিট করা হচ্ছে। ব্যাপারটা এমন কিনা আপনারা কি ব্যালট অনেকে মানে সরকারি রাজনৈতিক দল ব্যালট গোপন ব্যালটের মাধ্যমে হচ্ছে, সেটা তো আপনাদের এটা কি হচ্ছে রিপিট করেন, যেটা হচ্ছে এই যে আপার হাউস এবং লোয়ার হাউসের সদস্য। আচ্ছা, এখন যদি একই কোয়েশ্চেন বারবার বলে তো অসুবিধা। আমরা বলেছি লোয়ার হাউস এখন ডাইরেক্ট নির্বাচন, যেটা হচ্ছে 300 আসনের, মহিলা সদস্য সংখ্যা আছে সংরক্ষিত 50, আমরা প্রস্তাব করেছি এটা 100তে উন্নীত করার। তখন যদি এটা কনস্টিটিউশন অ্যামেন্ডেড হয়, তখন হবে +50, তার মানে তখন 50 + 50 সহ মহিলা আসন হবে 100, তাহলে 300 + 100 400। আপার হাউস আমরা প্রস্তাব করেছি 100, যদি আপার হাউসে সবাই রাজি হয়, আপার হাউস প্রতিষ্ঠা হয়, 100 সদস্য হয়, তখন ইলেকট্রাল কলেজের সংখ্যা মানে সদস্য সংখ্যা হবে কত? 500। সেই 500-র কথা বলা হয়েছে, এটা তো বলেছি আগে, এটা আর রিপিট করার দরকার কি? থ্যাংক ইউ ভেরি মাচ।